বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া রাজধানীর পল্টন থানার ২ এবং খিলগাঁও থানার ৪ মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা ২ আদালত এইসব মামলায় তার জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যা ৬টা ২৫ আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি। এদিন পুলিশের অভিযানে বিএনপি কর্মী মকবুল নিহতের মামলায় ৫ দিনের রিমান্ডে থাকা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আসামি সাবের হোসেনের রিমান্ড শেষ না করে কারাগারে আটক রাখার আবেদন করেন। রোববার বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরী গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সোমবার বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড চলাকালে মঙ্গলবার অসুস্থ বোধ করেন সাবের হোসেন চৌধুরী। পরে তার পক্ষে জামিন প্রার্থনা করা হলে আদালত তা মঞ্জুর করেন। এদিকে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুনের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত এই আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী থানার আলাদা হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমান, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেওয়া হবে। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বাকিটুকু। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকেই ভারতের আশ্রয়ে সেখানেই অবস্থান করেন তিনি। সোমবার থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শেখ হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাত গেছেন। তবে বিষয়টি ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলে সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে সরকার এখনও নিশ্চিত হতে পারেনি। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালত চাইলে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে শেখ হাসিনাকে ভারত অন্য দেশে পাঠিয়েছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছ থেকে জেনে নেয়ার পরামর্শ দেন। এটা আমি বলতে পারবো না, আমেরিকাকে জিজ্ঞেস করেন তারা চাপ দিয়েছে কিনা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ নিহত অন্যদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাপস্য মুনবির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে তাকে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানি বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাপস্য মুরমিকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয় তাপসী তাপস্য মুরমিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার গত 2 মাস কঠিন অবস্থার মধ্যে অতিবাহিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ আমলে অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ধীর গতিতে অগ্রসর হচ্ছে সরকার। গুলশানের একটি হোটেলে সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত গোল টেবিল বৈঠকে বিএনপি নেতারা এসব কথা বলেন। এই বিষয়ে আরো জানাচ্ছেন ইউসুফ আলী। বিভিন্ন জায়গায় তারা দেখছি দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে গুলশানের একটি রেস্টুরেন্টে গোল টেবিল বৈঠকের আয়োজন করে মিলেনিয়াম ইউনিভার্সিটি। এইগুলি হলো আমাদের দেশের অবস্থা। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য সময় দেওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার তারা যথেষ্ট কঠিন অবস্থার ভেতর দিয়ে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা ইতিমধ্যেই তারা ইন্ডিকেশন দিয়েছেন দে আর সাবজেক্ট টু ক্রিটিসিজম অফ দ্য পিপল, তার প্রমাণ তারা দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, অপরাধীদের গ্রেফতারে সরকারকে আরো কঠোর হতে হবে। আওয়ামী লীগের যারা নিরীহ নেতাকর্মী যারা রয়েছেন তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখা যাবে কারা কারা অপরাধ করেছেন, কারা কারা একটা দুর্বৃত্তের একটা অনতিক্রান্ত বৃত্ত তৈরি করেছেন। এই অপরাধীদের অবশ্যই বিচার করতে হবে। যদি না করা যায় তাহলে যদি এই এমনি ভাবেই যদি তাদের যদি মানে মানে পুনরুত্থান ঘটে, এটা কিন্তু মানে একটা বিপজ্জনক অবস্থা হবে, যে ক্ষেত্রে আমরা এই সরকারের যে পরিস্থিতি যেটা দেখছি বা এদের আচরণ যেটা দেখছি অনেকটা ঢিলে ঢালা। অন্য বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রোডম্যাপ তৈরি করা প্রয়োজন। আপনি নির্বাচন করছেন, একটা ভোটার লিস্ট করতে হবে না, নির্বাচন কমিশনই তো নাই, এই কমিশন গঠন করতে হবে না। এই যে 6টা কমিশন গঠন করতে এতে দেরি হইল কেন? লোক যাচাই বাছাই করাই তো যাচ্ছে না। আপনি চাইলেই কি যে কাউকে নিয়ে একটা কমিশন করতে পারেন? আলোচনার মধ্যে দিয়ে রোড ম্যাপ তৈরি করেন। আমরা পরিষ্কার মনে করি যে অন্তর্বর্তী সরকারকে এটা গুরুত্ব দিতে হবে, ঝুলিয়ে রাখাটা ঠিক হবে না। আপনারা রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার সংগঠন অর্থাৎ অল দি স্টেক হোল্ডার্স তাদের সাথে আলোচনায় বসেন এবং নিয়মিত আলোচনার মধ্য দিয়ে একটা রোড ম্যাপ তৈরি করেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। যাতে মানুষ আশ্বস্ত। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। মঙ্গলবার মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎকালে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় কোরিয়ার সহায়তা এবং দেশটিতে দক্ষ শ্রমিক পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। আরও তথ্য এস এম আরিফের। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল আসেন রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কার্যালয়ে। ঘণ্টাব্যাপী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক করেন কোরিয়ান প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের আমির। আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো, মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কী সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে তারা ভেবেচিন্তে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদের কিছু সহযোগিতা করতে পারবেন। বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে দক্ষিণ কোরিয়া একসঙ্গে কাজ করবে জানিয়ে কোরিয়ান রাষ্ট্রদূত বলেন, বরাবরের মতো বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে। I hope that Bangladesh has a more opportunity to sending Bangladeshi workers to Korea, and then in this taking this opportunity, I'd like to express the contribution made by Bangladeshi workers to the development of Korean economy. কোরিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পার্ক ইয়ং সিক। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দুর্গাপূজার ছুটি নির্বাহী আদেশে 1 দিন বাড়িয়েছে সরকার। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কথা জানান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। এদিকে ঢাকায় পূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার জানান, ঢাকার 253টি মণ্ডপ ঘিরে সব বাহিনী পূজা কমিটির সঙ্গে সমন্বয় করার নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন
এর ভিতর দিয়ে আমরা দেখব যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি আমাদের যে মনোবল সহ শক্তি বৃদ্ধি করার জন্য, এবং অবশ্যই এই জন্য আমরা জনগণের সাপোর্ট চাই, যে পিপল সাপোর্ট আমরা চাই, যাতে করে আপনার যে অপরাধী যে যারা অপরাধী যুক্ত হয়েছেন বা যারা আরও অন্যান্য শ্রেণীর অপরাধী যারা আছে তাদেরকে যাতে আমরা আইন আমলে আনতে পারি, এই জন্য আমরা জেনারেল পিপলের সাপোর্ট চাই সবসময়। স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজা ভালোভাবে হবে। প্রতিবার পুলিশ ও আনসার সদস্য থাকলে এবারে র্যাব, বিজিপি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে। সকালে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মত বিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, খুব শীঘ্রই নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে, আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকম 2023-24 সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা 125টি। 2018 সালের তুলনায় এবার বাঘের সংখ্যা বেড়েছে 9.65%। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে আগামী 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিন সম্পর্কে কর্মপরিকল্পনা দেওয়া হবে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশের জাতীয় পশু বাঘ। IUCN কর্তৃক বাঘকে বাংলাদেশের অতি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। 2010 সালে 13টি টাইগার রেঞ্জ কান্ট্রিতে বাঘের বিচরণ থাকলেও বর্তমানে বাঘ রয়েছে এমন কান্ট্রির সংখ্যা মাত্র 3টি দেশে বাঘ বিলুপ্ত হলেও গত 6 বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে 11টি। বাঘের একমাত্র আশ্রয়স্থল সুন্দরবনে জরিপ চালিয়ে এই সংখ্যা পেয়েছে বন বিভাগ। এর মধ্যে খুলনায় বাঘের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সার্বিক বিচার বিশ্লেষণে 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। সুন্দরবনের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দূষণ সীমার মধ্যে রয়েছে কিনা তা নিরপেক্ষভাবে মূল্যায়নে কাজ করছে সরকার। রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক পণ্য ব্যবহার, রাত্রিযাপন, সীমিত সংখ্যক পর্যটন ভ্রমণ সহ কর্মপরিকল্পনা আগামী 20 অক্টোবরের মধ্যে ঘোষণা করা হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। যারা হোটেল মালিক আছেন ওখানে এবং যারা জাহাজ পরিচালনা করেন তাদের যখন আমি মতামতগুলো পাবো, তারপরে সরকারি সংস্থার সাথে কথা বলে আমি আশা করি 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা দিতে পারবো। সেন্ট মার্টিনে আরেকটা বড় রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। রাকিব হাসানের রিপোর্টের পরিবারে বাজার দর। ডিমের বাজার দর স্থিতিশীল রাখতে সীমিত সময়ের জন্য 7 প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে 4,50,00,000 পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্যিক এক শাখা থেকে এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে বলা হয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন প্রায় 5 কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য 7টি প্রতিষ্ঠানকে 4.5 কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এ আমদানির অনুমতির মেয়াদ আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে আমেরিকান ফিল্ম শোকেস AFS এর সহযোগিতায় আমেরিকান সেন্টারে 15 মিনিটস অফ শেম প্রদর্শনের আয়োজন করে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। দুপুরে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপোর্ট পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর ব্রেন ফ্যানিগান এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। ডিজিটাল নিরাপত্তা এবং দায়িত্বশীল অনলাইন আচরণ প্রসারে আমেরিকান দূতাবাসের বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহী কর্নারে আয়োজন করা হয়। প্রযুক্তি শিক্ষার্থী, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যম কর্মী, একাডেমিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় স্বাস্থ্য এবং অনলাইন প্ল্যাটফর্মে
ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সেশন পরিচালনা করা হয়। অতিরিক্ত অর্থ ব্যয়ে কুয়েতে এসে অনেকেই নেই প্রত্যাশিত অবস্থায় বেড়েছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যাও। প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের অভিবাসন ব্যয় বেশি, কমেনি বঞ্চনাও। সংকট সমাধানের দাবি জানিয়েছে কুয়েত প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি আলামিন রানার রিপোর্ট তুলে ধরছেন ইলিয়াস কমল। জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নানা পেশায় রয়েছে এর বড় একটি অংশ। দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার রেমিটেন্স যোদ্ধারা কঠোর পরিশ্রমের মাধ্যমে হাসি ফোটাচ্ছেন প্রিয়জনদের মুখে। তবে দুর্ঘটনা ও স্ট্রোক সহ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যাও বেড়েছে এমন মনে করছেন প্রবাসীরা। বিভিন্ন পারিবারিক টেনশন কারণে এবং কোম্পানির বেতন এবং পার্ট টাইম না করার কারণে অনেক প্রবাসী কিন্তু অসুস্থ হয়, স্ট্রোক করে বা মাসের পর মাস হসপিটালে পড়ে থাকে। এই 2 বছর আসছি, এখনো যে আমাদের মূল টাকা ওঠাতে কতদিন লাগবে আমরা জানি না। এই নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় আছি আর কি। প্রবাসে আসলে কষ্ট আসলে আমরা সবাইকে রেখে আসি, আমরা এখানে ব্যবসা বাণিজ্য বা সবকিছু মিলিয়ে আমরা আসলে টেনশনে। প্রতি মাসে কুয়েত থেকে বিভিন্ন কারণে প্রাণ হারিয়ে 8 থেকে 9 জন প্রবাসীর দেশে ফিরতে হয়। অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপে প্রবাসীদের অনেকেই হয়ে পড়েন জ্বরাগ্রস্ত। 9 লক্ষ টাকা 10 লক্ষ টাকা এক একটা বিষয় পড়ে। পরিবারও টাকা চাচ্ছে এবং ব্যাংকওয়ালারাও টাকা চাচ্ছে, ঋণ আছে, টেনশনে হয়তো মনে করেন যে আমরা অসুস্থ হয়ে যাই। কুয়েত আসার পরে যেই টাকা স্যালারি পাই এই টাকা আমার ফ্যামিলি চলে না। ফ্যামিলির চাপে এখন আমরা ভেঙে পড়তেছি, অনেক প্রবাসীরাই স্টক করে মারা যাইতেছে। বাংলাদেশ এম্বাসির প্রতিও আমাদের অনুরোধ থাকবে যাতে তারাও প্রবাসীদের এই বিভিন্ন সমস্যাগুলো, কোম্পানিতে ঠিকমতো স্যালারি দেওয়া থেকে শুরু করে তাদের বাসস্থান, এই বিষয়গুলো যাতে নজর দেয়। প্রবাসী শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং জনশক্তি রপ্তানির প্রক্রিয়ায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। ইলিয়াস কমল, মাই টিভি।